এই ভিডিওটা আমি ইচ্ছা করে বড় করে বানিয়েছি যাতে করে যারা কোনোদিনও মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেনি বা ব্যবহার করেনি তারাও এই ধরনের কভার পেজগুলো খুব ইজিলি বানাতে পারে। আদারওয়াইজ এই ভিডিওটা বানাতে আমার 3 থেকে 4 মিনিট লাগতো। অ্যাসাইনমেন্টের এই কভার পেজটা বানানোটা যদি আপনার কাছে ঝামেলা মনে হয় তাহলে এই পুরো ফাইলটার ডাউনলোড লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে জাস্ট টেক্সটগুলো এডিট করেই আপনি ব্যবহার করতে পারবেন। তবে আমার রিকোয়েস্ট থাকবে এই অ্যাসাইনমেন্টের কভার পেজটা আমি কিভাবে বানিয়েছি এই পুরো টিউটোরিয়ালটা আপনি দেখেন এবং প্র্যাকটিস করেন। এতে করে শুধুমাত্র আপনি কভার পেজ বানাতে শিখবেন এরকম না, কভার পেজ বানানোটা শিখতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো কাজ শিখতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডে যেই কোনো ডকুমেন্ট যেটা আমরা হার্ড কপিতে প্রিন্ট করতে চাই, এই ধরনের কাজগুলো করার জন্য আমাদেরকে প্রথমে পেজ সেটআপটা করতে হয়। আমরা কি ধরনের পেজ সেটআপ করব? আমরা সবাই A4 পেপার ব্যবহার করি, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেপার। সো A4 পেপারে আমরা সবকিছু প্রিন্ট করি, অ্যাসাইনমেন্ট গুলো আমরা A4 পেপারে প্রিন্ট করি। তো প্রথমে আমরা পেজ সেটআপটা করে নিব। তো পেজ সেটআপটা করার জন্য প্রথমে আমি পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউট থেকে এখান থেকে প্রথমে আমরা A4 পেপারটা সিলেক্ট করে দিব যাতে করে আমরা A4 পেপারে প্রিন্ট করতে পারি। অবশ্যই পেজ সেটআপটা করে নেবেন, না হলে আপনি যদি এখানে ধরেন লেটার দিয়ে পেজ সেটআপ করলেন আর প্রিন্ট করলেন A4 পেপারে, তাহলে কিন্তু লেখাটা পুরোটা প্রিন্ট হবে না, বাইরে চলে আসবে। পেজ সেটআপটা করলে আপনি যে পেজের মধ্যে প্রিন্ট করবেন সেই পেজের মধ্যে পারফেক্টলি প্রিন্ট হবে। এই কারণে যেই কোনো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য অবশ্যই আপনাকে শুরুতে পেজ সেটআপটা করে নিতে হবে, তারপর ডকুমেন্টটা লেখা শুরু করবেন। ডকুমেন্টটা লিখে তারপর পেজ সেটআপটা করবেন না, এটা একটা ভুল স্ট্র্যাটেজি। প্রথমে হচ্ছে আপনি পেজ সেটআপটা করে নেবেন। তো পেজ সেটআপটা কি, আমি A4 পেপারটা সিলেক্ট করে দিলাম যেহেতু আমরা A4 পেপার প্রিন্ট করব। তারপর মার্জিন থেকে নরমালটা দিয়ে করবেন। আমি সাধারণত ন্যারোটা দিয়ে করি, এটা যে কোনো একটা নিতে পারেন, আমি ন্যারোটা নিয়েছি। সো মার্জিনটা কি, মার্জিনটা হচ্ছে আমি কোথা থেকে লেখা শুরু করব। আমি যদি এখানে মার্জিন দিই তাহলে লেখাটা এখান থেকে শুরু হয়েছে, আর মার্জিনটা যদি আমি এখান থেকে ড্র্যাগ করে নিচে দিই তাহলে লেখাটা এখান থেকে শুরু হবে। যাই হোক, আমি এই যে মার্জিন থেকে এখান থেকে মডারেটও দিতে পারি। হ্যাঁ, ওকে, আমি মডারেট দিয়ে করছি, এটা পরবর্তীতে আমরা কাস্টমাইজ করে নিব। ওকে, সো এরপর ওরিয়েন্টেশন থেকে এটা পোর্ট্রেটই থাকবে, কারণ আমরা ল্যান্ডস্কেপে প্রিন্ট করি না। অনেক ডকুমেন্ট আমরা দেখি যে এইভাবে থাকে পোস্টার গুলো, সো ওইগুলো না, আমরা ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপে রাখবো। সো এটা হচ্ছে আমাদের পেজ সেটআপের বেসিক কাজ। তো আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমি শুরুতেই বলেছিলাম যে এই ভিডিওটা অবশ্যই দেখেন, দেখলে আমার ভিউ বাড়বে, এই ইচ্ছা থেকে বলিনি। আমি বলছি এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার যে সুবিধাটা হবে, এই যে আমরা পেজ সেটআপের কাজটা শিখলাম যেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ডকুমেন্টে ব্যবহার করতে হয়, এরকম আরো অনেকগুলো টুলের ব্যবহার শিখবো যেটা মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ডকুমেন্ট আমরা প্রিন্ট করতে গেলে বা কাজ করতে গেলে আমাদের লাগে। তো এই কারণে এই ধরনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড শেখাটা অনেক অনেক বেশি ইজি হয়ে যায়। আমিও শুরুতে এই ভুলটা করতাম, আগে যে কাজটা করতাম হাউ টু লার্ন মাইক্রোসফট ওয়ার্ড লিখে সার্চ করতাম, ওরা যেটা করতো প্রথমে আমাদের হোম উইন্ডোর টুলগুলোর কাজ শেখাতো, তারপর ইনসাইড ডিজাইন এভাবে কাজ শেখাতো। এটা মাইক্রোসফট ওয়ার্ডের আসলে কোনো কিছু শেখা আসলে মেইন সিস্টেম না, যে কোনো কিছু শিখতে হলে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে শিখতে হয়। তাহলে আমার সব টুলের হয়তো আমার প্রয়োজন নেই, আমি যেই কাজগুলো করবো সেই কাজগুলোর জন্য যে টুলগুলো ব্যবহার করতে হয় সেগুলো শিখলে আমার কাজ হয়ে যাবে। তো যাই হোক, প্রথমে আমরা পেজ সেটআপের কাজটা করলাম। এখন আমরা যদি এই ডকুমেন্টটা আসি, এই ডকুমেন্টে আসলে দেখবো আমাদের অনেকগুলো টেক্সট আছে আর উপরে একটা লোগো আছে। প্রথমে যতগুলো টেক্সট আছে সবগুলো টাইপ করে ফেলবো। আপনি প্রথমে একটা টেক্সট টাইপ করলেন, ফর এন এক্সাম্পল ধরেন আপনি প্রথমে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই কথাটা এখানে টাইপ করলেন। টাইপ করার পর এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করলেন, তারপর বড় করলেন, তারপর হয়তো আপনি একটু কালার দিতে চাইলেন। এইভাবে কখনো কাজ করবেন না, প্রথমে পুরো টেক্সটটা টাইপ করে নিব। আমাদের পুরো টাইপিং এর কাজটা অর্থাৎ কিবোর্ডের কাজটা হাতে শেষ হয়ে যাবে, তারপর ডিজাইন করতে গেলে আমাদের মাউসে হাত দিতে হয়। অর্থাৎ প্রথমে কিবোর্ডের কাজটা শেষ করে ফেলি, তারপর হচ্ছে মাউসে আমরা হাত দিই। আর আমি আপনাদেরকে এই ফাইলটা দিয়েছি ইউনিভার্সিটি লোগো, এখানে বাংলাদেশের যত টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলো আছে, পাবলিক ইউনিভার্সিটির সবগুলো লোগো এখানে দেয়া আছে। এখান থেকে আপনার যে লোগোটা লাগে, যেমন আমি জাহাঙ্গীরনগর লোগো ব্যবহার করছি, তাই আমি এখান থেকে লোগোটা নিব। এই ফাইলটা বানাতে আমার প্রায় 3 ঘন্টার মতো লেগে গেছে, কারণ প্রত্যেকটা ফাইল পিএনজি করা, খোঁজা, তারপর এডিট করা, পিএনজি তে কনভার্ট করা, দেন এরকম ডিজাইন করা। যাই হোক, এটা আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি ব্যবহার করবেন। তারপর এটাকে ড্র্যাগ করে আমাদের যে ফাইলটা আছে ফাইলটার উপরে ছেড়ে দিব। তো আমরা ছেড়ে দিলে দেখবো যে একটু বাজে অবস্থা হয়ে গেছে, 2 পেজে চলে গেছে, আমাদের পেজটা হবে 1 পেজে। ছবি আনার পর দেখেন এটাকে মুভ করতে পারছি না আমি কোনো দিকে। তো এই জন্য আমাদের কি করতে হবে, ছবিতে ক্লিক করলে আমরা এই যে এই ধরনের একটা ম্যাগনেটিক আইকন পাবো, এই জায়গাটাতে ক্লিক করে টেক্সট টু টপ এইটা দিব। আমরা এটা সিলেক্ট করতে পারি। এই বিহাইন্ড দ্য টেক্সট দিলে দেখবো যে টেক্সটের বিহাইন্ডে চলে গেছে, আমরা এটা করব না। আবার যদি আমরা এটা দিই তাহলে সেম, আমরা এটাও দিতে পারি, কিন্তু এটা দিলে চারপাশে টেক্সট চলে আসবে। তো আমাদের বুঝতে হবে যে কোনটা দিতে হবে। সো আমি এটা দিলাম। যখন এখন এটা সিলেক্ট করার পর দেখেন আমরা কিন্তু এখন টেক্সটটাকে মুভ করতে পারছি, বড় ছোট করতে পারছি। তো এখন আমরা এটাকে মাঝখানে এভাবে নিয়ে আসবো, অথবা মাঝখানের জন্য আরেকটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করে পিকচার শেপ এখানে আমরা যেতে পারি। যাওয়ার পর আমরা যে অ্যালাইন দেখতে পাচ্ছি, অ্যালাইন থেকে যে অ্যালাইন সেন্টার এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এটা একদম সেন্টারে চলে আসবে। তো আমরা পেজ সেটআপের কাজ করলাম, টেক্সট গুলো আমরা টাইপ করলাম এবং আমরা একটা লোগো আনলাম। এখন আমরা ফন্টের কাজটা করব, আমরা কোন ফন্টটা ব্যবহার করব। তো পুরো টেক্সটটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ফন্টের একটা ইম্পর্টেন্ট কথা বলি, আমরা ইন্টারন্যাশনালি যখন কাজ করি, ইন্টারন্যাশনালি কাজ করার জন্য বিভিন্ন প্রকাশনী বা বিভিন্ন বইয়ে সব জায়গায় যে ফন্টটা ব্যবহার করি, ইন্টারন্যাশনাল একটা ফন্ট, সেটার নাম হচ্ছে টাইমস নিউ রোমান। আপনি জাস্ট এই জায়গাতে যাবেন, গিয়ে টাইমস নিউ রোমান লিখে যদি সার্চ করেন তখন দেখবেন যে টাইমস নিউ রোমান সিলেক্ট হয়ে যাবে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই জায়গা থেকে আমরা একটু বড় করে দিলাম, বোল্ড করব, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম। সো আমরা
আমরা যদি এর আগের ডকুমেন্টে দেখি সবগুলো টেক্সট হচ্ছে মাঝখানে আছে, তাই না? মাঝখানে সবগুলো টেক্সট আনার জন্য সবগুলো টেক্সটকে আমরা সিলেক্ট করব, তারপর এখান থেকে যে এইটা ক্লিক করব অথবা কন্ট্রোল ই তে ক্লিক করলে মাঝখানে অ্যালাইন্ড হয়ে যাবে। তারপর টেক্সটগুলোকে আমরা অ্যালাইনমেন্ট করে নিয়েছি। সাবমিটেড টু এই জায়গাতে একটা হয়, ইন্টার দিলাম, এখানে একটা ইন্টার দিলাম, সাবমিটেড বাই এখানে একটা ইন্টার দিলাম, তারপর সাবমিটেড বাই এটা বোল্ড করে দিলাম কন্ট্রোল বি দিয়ে, সাবমিটেড টু কার কাছে সাবমিট করছি এটাকেও বোল্ড করে দিলাম। তাহলে এখন হয়ে গেল, কিন্তু পেজের বাইরে টেক্সটগুলো চলে এসেছে। তার মানে আমরা একটা কাজ করব, এই শো এন্ড হাইডটাকে ওপেন করে দিলাম, দেখলাম এখানে একটা ইন্টার আছে, এটা ডিলিট করে দিলাম, এখানে একটা আছে, এটাকে আমি ডিলিট করে উপরে চলে যাব। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লেখাটা একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে আমি একটু ছোট করে দিই। তার মানে আমাদের এক পেজে আনতে হবে, লোগোটাকে আমরা একটু ছোট করে দিই। তারপর দেখছি যে আরো কিছু টেক্সট আছে, তো পুরো টেক্সটটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্পেসিং, স্পেসিং থেকে 1.0 এটাকে আমরা সিলেক্ট করে দিব। তো আমরা স্পেসিং এর কাজটাও শিখলাম, এটা হচ্ছে 1.0 স্পেসিং থাকবে। এই পুরোটাকে আবার সিলেক্ট করব, আমরা পেজ লেআউটে যাব, পেজ লেআউট থেকে এই যে স্পেসিং দেখতে পাচ্ছি এখানে সবগুলো জিরো থাকবে, ওকে, সবগুলো জিরো। তো শো এন্ড হাইড এটা ওপেন করা আছে, এটাকে বন্ধ করে দিলাম। তো আমরা কি কি বললাম, প্রথমে পেজ সেটআপের কাজ করেছি, তারপর টেক্সট এবং লোগোটা নিয়ে এসেছি, তারপর ফন্ট হিসেবে টাইমস নিউ রোমান সিলেক্ট করেছি, তারপর আমরা টেক্সটগুলোকে ডিজাইন করেছি, যেমন এটাকে আমরা বোল্ড করে দিয়েছি, স্পেসিং এর কাজটা করেছি। তো স্পেসিং এই জায়গা থেকে এটাকে হচ্ছে এটা হচ্ছে স্পেসিং, আমরা এখান থেকে লাইন স্পেসিং বলে, লাইন স্পেসিং এ 1.0 দিয়েছি, আর প্যারাগ্রাফ স্পেসিং এ এই জায়গাতে আমরা সবগুলো জিরো করে দিয়েছি। তো এখান থেকে এখন আমি এই লোগোটাকে একটু বড় করে দিচ্ছি, এখান থেকে অ্যাসাইনমেন্ট এটাকে আমি হয়তো বোল্ড করে দিলাম, আর সাবমিশন ডেট এটা একটা ইন্টার দিয়ে এটাকে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে এটাকে আমি আবার এটাকে ইটালিক করে দিলাম। তো এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই কথাটা লেখা এবং এই যে উপরের লোগোটা এটা একদম লেগে গেছে। তো এখানে মাউসের কার্সারটা আমরা রাখবো, রেখে পেজ লেআউট এখান থেকে আমরা উপরে একটু একটা স্পেস দিয়ে দিলাম, যেন উপরে স্পেস দিলে একটু জায়গা তৈরি হয়, দেখতে ভালো লাগে। আর এই পুরো ডকুমেন্টে আমরা যদি সবগুলো টেক্সটে দেখি, সবগুলো টেক্সটের সাইজ দেয়া আছে 20, সবগুলো 20 করেছি। নরমালি আমরা যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে গেলে আমরা 14 ব্যবহার করি, কিন্তু এখানে যেহেতু এটা কভার পেজ তাই একটু বড় 20 ব্যবহার করেছি। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ফোনটা আমি ব্যবহার করেছি 28। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট, একজনের অ্যাসাইনমেন্ট। তো এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন শুধু মতিউর রহমান। তো আপনার যদি অনেক ক্ষেত্রে এরকম লাগে যে না একজনের না আমার একাধিক জনের লাগবে, তখন আমরা যে কাজটা করব, সাবমিটেড বাই এই জায়গাতে আমরা একটা টেবিল ব্যবহার করব। তো সাবমিটেড বাই এই জায়গাতে টেবিলটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমি দেখাচ্ছি। এই জায়গাটাতে মাউসের কার্সারটা রাখবো, রেখে আমরা ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে টেবিল আমরা দুইটা রো নিলাম, নিয়ে এই জায়গাতে আমরা টেক্সটগুলো টাইপ করে দিব। তারপর নিচে এই জায়গাতে মাউসের কার্সারটা রেখে আরেকটা টেবিলে ঘর নেওয়ার জন্য কিবোর্ড থেকে ট্যাব বাটনটা প্রেস করব, তাহলে নিচে মাউসের কার্সারটা চলে আসবে। এই জায়গাতে আমি নামটা লিখে দিলাম, আবারও ট্যাব বাটন প্রেস করলে আমাদের আরো একটা ঘর তৈরি হয়ে গেল, এইখানে আমি আরো একটা নাম লিখে দিলাম। তারপর এই ঘরটা থেকে এই ঘরে সুইচ করার জন্য মাউস ব্যবহার করতে পারি, অথবা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে এই ঘরে চলে আসবে। আমি একটা নতুন ডকুমেন্টে গেলাম, তো টেবিল আনার জন্য আমরা সাধারণত কি করি, ইনসার্ট থেকে আমরা টেবিল নিই। তো এখন আমি যদি টেবিলে আরো ঘর তৈরি করতে চাই, তাহলে কিবোর্ড থেকে, যেটা একটু আগে আমি বলেছি যে কিবোর্ড থেকে আমি ট্যাব বাটনগুলো প্রেস করতে থাকবো, তাহলে আমরা দেখতে পাবো যে টেবিলে ঘর হতে থাকবে। আবার টেবিলের যে ঘরগুলো আমরা যদি ডিলিট করতে চাই, আমি যদি এখান থেকে এই দুটো ডিলিট করতে চাই, তাহলে সিলেক্ট করব, মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনটাকে আমরা প্রেস করব, ব্যাক স্পেস বাটনটা প্রেস করে দেন আমরা যদি ওকে করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আমি আরো কয়েকটা সিলেক্ট করছি, ব্যাক স্পেস প্রেস করছি, দেন এখানে ওকে দিলাম, ডিলিট হয়ে গেল। তো টেবিলের ঘর করার আরো একটা সিস্টেম হচ্ছে, আমরা যদি এই যে এই জায়গায় ঘর করতে চাই নিচে, তাহলে মাউসের কার্সারটা এখানে আনলে একটা প্লাস আইকন আসবে, এখানে আমরা যদি ক্লিক করি, এভাবে ক্লিক করতে থাকি, তাহলে আমাদের টেবিলের ঘরগুলো বাড়বে, যে কাজটা আমরা ট্যাব দিয়ে করেছি। আর একটা হচ্ছে আমরা যদি এই জায়গায় ঘর করতে চাই, তাহলে এই যে এই জায়গায় মাউসের কার্সারটা আনলে একটা প্লাস আইকন আসবে, এখানে প্রেস করলে আমাদের ঘর আসবে। আবার এই জায়গায় আনতে চাইলে আবারও মাউসের কার্সারটা আনলাম, এখানে ক্লিক করলাম, তাহলে এখানে আমাদের টেবিলে আরো একটা ঘর তৈরি হয়ে গেল। এখন এখানে চলে যাচ্ছে, এই ঘরটাকে প্রফেশনাল টেবিল তৈরি করার জন্য আমরা প্রথম যেই রোটা আছে এই রোটাকে আমরা সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করলাম, মাউস দিয়ে ড্র্যাগ করে, ড্র্যাগ করার পর আমরা এই যে এই জায়গাটাতে যাব, এখান থেকে আমরা হালকা ডার্ক কালার করে দিব, তাহলে দেখতে একটু প্রফেশনাল দেখা যাবে। আর এই যে যেহেতু এটা প্রথম ঘর মানে হেড, তো হেডে কন্ট্রোল বি প্রেস করে আমরা বোল্ড করে দিলাম, অথবা বোল্ড করার জন্য আমরা এটাকে সিলেক্ট করে এই যে এই জায়গা থেকে বোল্ড করতে পারি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই জিনিসগুলো এখানে থাকবে। এখন আমরা যদি আমাদের টেবিলটার দিকে একটু খেয়াল করি, টেবিলে 4টার নাম লেখা আছে, 4জন মেম্বার আছে, তাহলে দেখবো যে লেখাগুলো একদম চাপানো চাপানো, আমাদের একটু গ্যাপ দিতে হবে, অর্থাৎ ফাঁকা ফাঁকা করে আমাদের লিখতে হবে। তো পুরো টেবিলটা আমরা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, অথবা এই জায়গাটাতে ক্লিক করে আমরা টেবিলটা সিলেক্ট করতে পারি। তো স্পেস দেওয়ার জন্য আমরা এই জায়গাটাতে যাব, গিয়ে আমরা 1.5 এটাকে সিলেক্ট করে দিব, তাহলে আমাদের স্পেসিং এর কাজটা হয়ে যাবে। তো স্পেসিং দেওয়ার ফলে একটা জিনিস দেখলাম যে আমাদের টেবিলটা অন্য একটা ঘরে চলে গেছে, সমস্যা নেই। আর নিচে যে ডেট আছে এটাকে আমরা আরেকটা ইন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম। আর এখানে একটা আমরা খেয়াল করবো যে এই যে সাবমিশন বাই ডেট, এটা টেবিলের সাথে লেগে গেছে, তো এটাকে আমরা একটু উপরে আনার জন্য আমরা এখানে মাউসের কার্সারটা রেখে এটা ইন্টার বাটন প্রেস করতে পারি, কিন্তু ইন্টার বাটন প্রেস করলে এখানে দেখা যায় স্পেসিংটা বেশি নিয়ে যায়। তো এই কারণে আমরা অ্যাডভান্স স্পেসিং ব্যবহার করব, প্যারাগ্রাফ স্পেসিং, মাউসের কার্সারটা এই জায়গা
জায়গাতে রাখবো, রেখে আমরা এখান থেকে পেজ লেআউটে চলে যাব। এই উইন্ডোটা দেখতে পাবো, এটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং এর। যেহেতু আমরা যে সাবমিশন বাই এটার নিচে স্পেসিং দিতে চাই, তাহলে আফটার মানে হচ্ছে পরে, এই জায়গাতে আমরা একটু স্পেসিং দিয়ে দিলাম 6। আমরা এভাবে ক্লিক করলে স্পেসিং হতে থাকবে, আমরা স্পেসিং আর দেবো না, এটা 6 পর্যন্তই থাকবে, তাহলে ভালো দেখা যায়। তো এখন আমরা চেষ্টা করব যে এই পুরো কভার পেজটাকে এক পেজে আনার জন্য। এর আগে স্পেসিং নিয়ে আরেকটা কথা বলিনি, আমরা যদি আমাদের এই লেখাগুলোর দিকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে স্পেসিংটা একদম কম, তাই না? তো আমরা যদি হোমে যাই, স্পেসিং আমরা একটু চেক করি, হোম থেকে আমরা এই যে এই জায়গাটাতে স্পেসিং, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্পেসিং 1 দেয়া। তো আমরা এই কথাটা আমার বলা হয়নি, একটু অ্যাড করে দিই। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে স্পেসিং, অর্থাৎ আমাদের বইগুলোর যে স্পেসিং থাকে সেটা হচ্ছে 1.15। 1.5 যদি দিই, অর্থাৎ হাফ দিই, তাহলে বেশি স্পেসিং হয়ে যায়, আমি 1.15 দিব। পুরো ডকুমেন্টে সবগুলোতে এইভাবে আমি 1.15 এই স্পেসিংটা আমি সেট করে দিব। আমাদের টেবিলেও যদি আমরা সিলেক্ট করে দেখি, টেবিলটা এই জায়গায় ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারি, এখান থেকে গিয়েও আমরা দেখতে পাচ্ছি যে 1.15। তার মানে আমাদের স্পেসিং এর কাজ মোটামুটি শেষ। সো আমরা দুইভাবে স্পেসিং দিতে পারি, একটা হচ্ছে এই জায়গাটাতে গিয়ে স্পেসিং দিতে পারি, আর একটা হচ্ছে আমরা পেজ লেআউটে গিয়ে এই জায়গাটাতে স্পেসিং দিতে পারি। এখন প্রশ্ন হতে পারে যে এই স্পেসিং এর কাজটা আসলে কি, এটার কাজটা কি এবং পেজ লেআউটের কাজটা কি? এটা নিয়ে আমার চ্যানেলে A to Z এই ভিডিওটা আপলোড করা আছে, আপনি চাইলে এটা দেখে আসতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, না দেখলে কোনো সমস্যা নেই। তো আমাদের স্পেসিং এর কাজও শেষ, টেবিল তৈরি করাও শেষ। এখন আমাদের মেন কাজটা হচ্ছে যে পুরো পেজটাকে একটা পেজের মধ্যে নিয়ে আসা। এর জন্য আমাদের মার্জিনের কাজটা জানতে হবে। মার্জিন জানার জন্য আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, সেটার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে সেটাও দেখতে পারেন। আর না দেখলেও চলবে, আমি এখন বুঝিয়ে দিচ্ছি মার্জিন কিভাবে কাজ করে। তো মার্জিন দেওয়ার জন্য আমরা যেটা করি, যে টেবিলে পেজ লেআউট যাই, আমরা সব কাজগুলো সাধারণত পেজ লেআউটে যাই, যে মার্জিন, ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে পেজ সাইজ আমরা হচ্ছে A4 পেপারে লিখছি, আমরা অলরেডি জানি। আর ওরিয়েন্টেশন আমরা এখন লম্বালম্বি ভাবে লিখছি, যেহেতু আমাদের কভার পেজ। এবং মার্জিন আমাদের নরমাল দেওয়া আছে, নরমাল মার্জিন মানে হচ্ছে সব জায়গায় 1 থাকবে। তো এখান থেকে আমরা কাস্টম মার্জিনে ক্লিক করতে পারি মার্জিনের জন্য, আর অথবা আমরা এটা ক্রস করে আমরা এই যে উপরে যে রুলারটা দেখতে পাচ্ছি, এই রুলারের উপরে ডাবল ক্লিক করতে পারি। যদি রুলার দেখা না যায় তাহলে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে যে রুলার এখানে আনচেক করা থাকবে, এখানে চেক বক্সে ক্লিক করে দিবেন, তাহলে রুলারটা আমরা দেখতে পাবো। এই রুলারের এই জায়গাটাতে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এই যে পেজের মার্জিনের এইটা চলে আসবে। সো এখানে মোটামুটি সবকিছু আছে, এখানে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, মানে পেজ সেটআপ সবকিছু আছে। পেপারে গেলে আমরা এখানে পেপার সাইজ A4 সব সিলেক্ট করতে পারবো, আমাদের এত কিছু লাগবে না। আমরা এই যে টপে যে মার্জিনটা দেয়া আছে, আমরা টপের মার্জিনটাকে 0.5 করে দিব টপে, অর্থাৎ উপরেও 0.5 এবং নিচেও 0.5। অথবা আমরা আরেকটা কাজও করতে পারতাম, আমরা ওইখানে না গিয়ে এই যে এই জায়গাটাতে এই যে মার্জিনটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা বড় ছোট এইভাবে করে দিতে পারি, যেহেতু আমাদের এক পেজের মধ্যে টেক্সটটাকে আটাতে হবে। তো এখান থেকে আমরা এইভাবে বড় ছোট করে দিতে পারি। তো এখান থেকে না করে আমি এখান থেকে করছি কেন, কারণ আমি চাচ্ছি উপরে এবং নিচে সেম রাখতে। তো আমি নিচে দিলাম 0.5 এবং এই জায়গাতেও 0.5টাকে আমি কপি করে এবং বটম মানে নিচে এখানে পেস্ট করে দিলাম। লেফট রাইট আমাদের এটা 0.5 দিলেও হয়, আমরা 1 দিলেও হয়, কারণ লেফট রাইট আমাদের তেমন কোনো টেক্সট নেই। সো আমরা যদি আবার একটু ডিজাইনে যাই, ডিজাইনে গেলে আমরা টেক্সট খেয়াল করবো, এখানে সরি ডিজাইন না, পেজ লেআউটে যদি আমরা যাই, তাহলে মার্জিনে আমরা দেখবো যে নরমাল মার্জিন, যেটা আমি শুরুতে ব্যাখ্যা করিনি, এখানে সব দিকে 1 হয়, আর ন্যারো হচ্ছে সব দিকে হচ্ছে 0.5 হয়, আর মডারেট হচ্ছে উপরে নিচে 1.5, আর ডানে বামে হচ্ছে 7.5। ডানে বামে বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে বাম এবং এই যে এই সাইডটা হচ্ছে ডান। তো ডানে বামে আমাদের 1 করে রেখেছি এবং উপরে এবং নিচে 0.5 করে রেখেছি। এখন একটা জিনিস খেয়াল করবো, আমাদের এখানে মাউসের কার্সারটা রেখে হোমে দেখবো ফন্ট সাইজ আমাদের 18 দেয়া এবং ফন্টের নাম টাইমস নিউ রোমান, ওকে সব ঠিক আছে। কিন্তু এখানে মাউসের কার্সারটা রাখলে দেখবো যে ফন্ট সাইজ 16 দেয়া। তো এটাকে পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকেও আমরা 18 করে দিলাম, এবং নিচের যে সাবমিশন ডেট এটাকেও হচ্ছে আমি 18 করে দিলাম। সবগুলো ফন্ট সাইজ আমাদের সেম রাখতে হবে। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই লেখাটা, এটা যেহেতু প্রথম সবচেয়ে বড় লেখা, এটা একটু আমি বড় করে রেখেছি। আর এক পেজে টেক্সটটাকে কাটানোর জন্য আমরা কি করেছি, আমরা মার্জিনটাকে কমিয়ে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর একটা কাজ করেছি, আমরা এক পেজে লেখাটাকে আটানোর জন্য বা ফিট করার জন্য আমরা স্পেসিং ব্যবহার করেছি। তাহলে এক পেজের মধ্যে যেহেতু কভার পেজ এক পেজে থাকবে, আমরা স্পেসিং ব্যবহার করেছি, আর এটা হচ্ছে আমরা মার্জিন ব্যবহার করেছি। আপনি চাইলে একটা কাজও করতে পারেন, যদি এক পেজের মধ্যে লেখাটা ফিট না হয়, টেক্সট এভাবে সিলেক্ট করে ফন্ট সাইজ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এটাও কাজ করবে। আমাদের এক পেজে যেহেতু মোটামুটি জায়গা আছে, আমি চাইলে ফন্ট সাইজ একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারি। আপনি এভাবেও এক পেজের মধ্যে এটাকে কভার করার চেষ্টা করবেন। অবশেষে আমাদের পুরো কভার পেজটা ডিজাইন করা শেষ। এখন চাইলে আমরা এই কভার পেজটাতে একটা পেজ বর্ডার দিয়ে দিতে পারি। তো যদি পেজ বর্ডার দিতে চাই, না দিলেও চলবে, যদি দিতে চাই তাহলে আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইন থেকে একদম কর্নারে আমরা দেখতে পাচ্ছি পেজ বর্ডার, এই জায়গাটাতে ক্লিক করব। এখান থেকে আমরা যদি এই যে নিচে আসি, নান দেয়া আছে, নান থেকে চাইলে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন পেজ বর্ডার গুলো আছে, এগুলো চাইলে আমরা সিলেক্ট করে দিতে পারি, সিলেক্ট করে ওকে দিতে পারি। তো এগুলো দেখতে খুব আনপ্রফেশনাল দেখা যায়, তো আমরা এগুলো ব্যবহার করব না। তো এই পেজ বর্ডারটাকে এখান থেকে আমরা নান করে দিব। আমরা বক্স ব্যবহার করব। তো বক্স ব্যবহার করার জন্য এখানে নান সিলেক্ট করা থাকবে, নান থেকে আমরা বক্স,
এই বক্স সিলেক্ট করে দিব আর এখান থেকে কোনো ডিজাইন বর্ডার ব্যবহার করবো না, এটা নানই থাকবে। এখানে আমরা ওকে করে দিব। এই হচ্ছে আমাদের পেজ বর্ডার। পেজ বর্ডার নিয়ে আমার চ্যানেলে A to Z একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনি চাইলে এটাও দেখে আসতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ফাইনালি পুরো পেজ কভারটার আউটপুট। তো এটা প্রিন্ট করলে কেমন দেখা যাবে এটা জানার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং পি বাটনটা প্রেস করলাম। তাহলে এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে কভার পেজটা অনেকটা এরকম দেখা যাবে। এই পুরো ভিডিওতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কয়েকটা টুলের ব্যবহার করেছি, যেমন একটা হচ্ছে শো এন্ড হাইড এর ব্যবহার করেছি। তো শো এন্ড হাইড এর ব্যবহার যদি জানতে চান আপনি আমার চ্যানেলে এই ভিডিওটা দেখে আসতে পারেন, এগুলো আপনি স্কিলটাকে ডেভেলপ করবে। একই সাথে আমরা স্পেসিং এর ব্যবহার করেছি, স্পেসিং এর ব্যবহার দেখার জন্য আপনি আমার চ্যানেলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। এবং শেষে আমরা যেটা করেছি মার্জিনের ব্যবহারটা করেছি, মার্জিনের ব্যবহার দেখার জন্য আপনি আমার চ্যানেলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। সবগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আপনি যদি এত ঝামেলা করতে না চান তাহলে এই পুরো ডকুমেন্টটা জাস্ট ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করবেন, তারপর কাস্টমাইজ করে দিবেন। তো আমি কেন বললাম যে এই পুরো ডকুমেন্টটা আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ হচ্ছে এটা প্র্যাকটিস করতে গিয়ে আপনি অনেকগুলো কাজ শিখবেন স্টেপ বাই স্টেপ, যেগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ইউটিউবে টিউটোরিয়াল দেখলে শেখাটা কোনোভাবেই সম্ভব না, কারণ তারা এইভাবে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে কখনো শেখায় না। একদম শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি, এখানে আমি কিভাবে কোনো একটা ডকুমেন্টের কভার পেজ ডিজাইন করতে হয় মোটেও এটা শিখাইনি, কারণ এটা শিখালে আমি 2-3 মিনিটের মধ্যে আমি শিখিয়ে দিতে পারতাম। আমি কিভাবে আসলে এই ধরনের কাজগুলো করা হয় এক্সাম্পল হিসেবে কভার পেজটাকে আমি নিয়ে এসেছি, এবং প্রত্যেকটা জিনিস স্পেসিং, পেজ সেটআপ, ফন্ট সাইজ, কোন ফন্ট আমরা ব্যবহার করব, এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করেছি যেন এই টুলগুলোর ব্যবহার প্র্যাকটিক্যালি কোথায় ব্যবহার করতে হয় এই জিনিসটা আমরা শিখে যাই। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।